বাংলাদেশে যখন 5 আগস্টের পরে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার তৈরি হইলো, সে সরকারকে কিন্তু জনগণই এক ধরনের চাপে রেখেছে যে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে, শেখ হাসিনার মতন গোলামির ভিত্তিতে না। অমিত শাহ যখন বলে যে বাংলাদেশ আছে উইক পোকা, আনন্দবাজার পত্রিকা যখন বারবার ব্যবহার করেছে উইক পোকা বাংলাদেশ উন্নয়নের পথে, এই জিনিসগুলা দ্বারা কি বোঝানো হয়? এই জিনিসগুলো দ্বারা বোঝানো হয় যে ভারত হচ্ছে প্রভু পর্যায়ে আর বাংলাদেশ হচ্ছে দাস বা গোলাম পর্যায়ে। ভারতের হিন্দুত্ববাদী আদর্শের মাইন্ডসেটই যখন হয়ে গেছে যে তারাই প্রভু, তাদের স্বার্থে তাদের কথার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। শেখ হাসিনা যেমন বলেছিল যে ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে, যদিও শেখ হাসিনা বাংলাদেশের নাম বলেছিল, ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে ভারত সারা জীবন তা মনে রাখবে। হ্যাঁ, ভারত তা মনে রেখেছে। 5 আগস্টের পরে আমরা তা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কের উপর একটি আলোচনা করতে, যে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে এত টানাপোড়েন কেন। আসলে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানাপোড়েনের পিছনে দীর্ঘ ইতিহাস রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। সে সকল কারণ আমি আলোচনা করতে চাই না। আজকের আলোচনা আমি একটা কারণ নিয়ে আলোচনা করব, যেটা আসলে অনেক ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিশ্লেষণে উঠে আসে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের পিছনে সংক্ষিপ্তভাবে যদি কয়েকটা কারণের কথা বলি, যেমন সীমান্ত হত্যা আছে, পানি বন্টনের বিষয়টি আছে, বাংলাদেশের করিডোর ব্যবহার ব্যবস্থাগুলো আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে পূর্ববর্তী যে ফ্যাসিস্ট হাসিনা রেজিম, তার যে অবৈধ শাসন, তাকে বা এককভাবেই বলতে পারি যে ভারতের সমর্থনে শেখ হাসিনা তার অবৈধ শাসন চালিয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে জীবন ব্যবস্থা সেটাকে ব্যাহত করেছে, সেটাকে হরণ করেছে, সেই অধিকারকে লঙ্ঘিত করেছে। এবং এই সকল ক্ষেত্রে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। এবাদেও অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো ক্রমান্বয়ে আসলে বাংলাদেশি মানুষের ভিতরে ভারত বিরোধী এক ধরনের চেতনা তৈরি করেছে। ভারতের ভিতরে যে ধরনের মাইনরিটি, বিশেষ করে মুসলমানদের উপরে ভারতের হিন্দুত্ববাদীদের যে আচরণ, সেটাও কিন্তু অ্যাট দ্য এন্ড বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের ভিতরেও এক ধরনের মোদি বিরোধী এক ধরনের চেতনা তৈরি করে। তো আজকের আলোচনায় আমি এতগুলো বিষয় না বলে আমি শেষের বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আলোচনায় দেখব যে কেন মাইনরিটি ইস্যুটাকে নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং এর পিছনে আসলে ব্যাকগ্রাউন্ড কি বা কারণ কি। মাইনরিটি ক্রাইসিস এই উপমহাদেশে, অর্থাৎ মুসলমান ভার্সেস হিন্দুর বা মুসলমান ভার্সেস খ্রিস্টান, বিশেষ করে ভারতের দক্ষিণাত্রে বা খ্রিস্টান ভার্সেস হিন্দু, অর্থাৎ এক ধরনের সাম্প্রদায়িক একটা ক্লাশ, এটা এক ধরনের সামাজিক একটা ইস্যু। এটা যে সবসময় ছিল, যদিও 1947 সালে আমরা বড় আকারে এই দাঙ্গাটা দেখেছি, যেটা পলিটিক্যালি মোটিভেটেড ছিল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দাঙ্গাগুলো হয়েছিল রাজনৈতিক স্বার্থে, যেটা ঐতিহাসিকভাবে এখন বেশি প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন এইভাবে রইল? ভারত, ইসরায়েল, জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3টে রাষ্ট্রকে আমি তুলনামূলকভাবে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা হইতেছে। যদি জার্মানদের ক্ষেত্রে বলি, যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ এবং উগ্র জাতীয়তাবাদ। আমরা এই শব্দটার সাথে পরিচিত যে জাতীয়তাবাদ, কারণ আমরাও নিজেদেরকে জাতীয়তাবাদী হিসেবে বাংলাদেশি পরিচয় দিই। জাতীয়তাবাদ একটা সুন্দর জিনিস, বিশেষ করে যখন থেকে রাষ্ট্র নামক এই সামাজিক প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে তখন থেকে জাতীয়তাবাদ একটা ভালো জিনিস এবং এইটা মানুষকে তার নিজের রাষ্ট্রের প্রতি বেশি ধরে রাখে। বাংলাদেশিরা যখন পরিচয় দেয় আমি বাংলাদেশি, জাতীয়তাবাদী বাংলাদেশি, তখন এই ভূখণ্ডের প্রতি, এই ভূখণ্ডের মানুষের প্রতি তাদের যে দায়িত্ব, তাদের যে আগ্রহ, তাদের যে টান, সেটা অনুভূত হয় এবং এটা স্বাভাবিক। পৃথিবীর প্রতিটা রাষ্ট্র এই মোটামুটি এই জাতীয়তাবাদ চেতনার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এই জাতীয়তাবাদটাকে কলঙ্কিত করেছে আর একটা ভ্যারিয়েশন জাতীয়তাবাদের, সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এবং আমরা দেখেছি ইতিহাসে ইতালিতে, জার্মানিতে এবং বর্তমানে আমরা দেখছি ইসরায়েলে এবং ভারতে এই উগ্র জাতীয়তাবাদ একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য বা গোটা মানবজাতির জন্য একটা অভিশাপ। কারণ কি? কারণ হচ্ছে জাতীয়তাবাদ কি বলে? জাতীয়তাবাদ হচ্ছে তৈরি হয় রাজনৈতিক চেতনায়, যে রাজনৈতিকভাবে আমরা সকলে এক, সামাজিকভাবে আমরা সকলে এক, আমরা আমাদের সার্বভৌমত্বের প্রতি আনুগত্যশীল এবং সেটাকে আমরা মেনে নেব, অন্য কারো দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব না। এই ধরনের কিছু কমন চেতনার মাধ্যমেই আমাদের জাতীয়তাবাদ বা ন্যাশন স্টেট তৈরি হয়েছে এবং এটা খুবই পজিটিভ এবং একাডেমিক দুনিয়ায় এটা চলে। উগ্র জাতীয়তাবাদ করে কি? সেখানে উগ্র জাতীয়তাবাদ রাজনৈতিক জায়গাটা থেকে সরে আসে। উগ্র জাতীয়তাবাদ করে কি? সেখানে সাংস্কৃতিক বিষয়গুলোকে যুক্ত করে। সাংস্কৃতিক বিষয় বলতে যদি আমি উদাহরণগুলোকে আবার বলি, হিটলার কি বলতো?
হিটলার বলতো যে জার্মানরা জাতিগতভাবে বা জাতগতভাবে, যেটা হলো রেস, বর্ণগতভাবে তারা আরিয়ান। আরিয়ান মানে কি? আর্য সমাজে যারা অংশ ছিল, এবং আর্যদের একদম আদিরূপই হচ্ছে জার্মানরা। তো তার ফলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্লাড লাইন জার্মানদের। এটা হচ্ছে হিটলারের তখনকার বয়ান ছিল সমাজের ভিতরে। তো যখন হিটলার বলতেছে যে যাদের জার্মানরা হচ্ছে আর্য, প্রাচীন আর্য, মানে প্রকৃত আর্য, এবং তাদের ব্লাড লাইন হচ্ছে পৃথিবীর সকলের থেকে পবিত্র। মানে কি? মানে হচ্ছে তারা পৃথিবীর অন্যদের থেকে নিজেদেরকে সুপারিয়র ভাবে। হ্যাঁ, সুপারিয়র ভাবতেই পারে একজন আরেকজনের থেকে, যে কম্পিটিশনে সুপারিয়র। বাট সুপারিয়র ভাবা মানে আরেকজনকে নিচু করে দেওয়া তা ঠিক নয়। মনে করেন আপনি একটা রেসে দৌড়েছেন, ৩ জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আমরা কি দেখি যে ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ডের জন্য ১ সেকেন্ড আগে যে গেছে সে প্রথম, ১ সেকেন্ড পিছিয়ে যে আসছে সে দ্বিতীয়, এভাবেই তো না? তো যে বিজয়ী হয়েছে সে বলতে পারে যে হ্যাঁ, সে আমার যে দ্বিতীয় শ্রেণীতে আছে বা দ্বিতীয় পজিশন যে হোল্ড করে, সে ১ সেকেন্ড পরে গেছে। এর মানে এই না যে সে তার চেয়ে অনেক নিচু। নিচু বলা মানে কি? আপনি কাউকে ডিহিউম্যান করে ফেললেন, ডিহিউম্যানাইজ করে ফেললেন, কাউকে আপনি অপমান করলেন, কাউকে আপনি খাটো করলেন। এটা করতে পারেন না আপনি। কারো দুর্বলতার কথা ভিত্তি করে, যেমন আপনি বলতে পারেন যে আমি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, আমার সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা শক্তিশালী। যেমন পৃথিবীতে যে ভাগটা আছে, উন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র, এটা নিয়ে কিন্তু মোটা দাগে কোনো আলোচনা তেমন হয়ও না। কারণ এটা কিন্তু বাস্তব চক্ষে আমরা দেখি যে উন্নত রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে উন্নত, উন্নয়নশীল রাষ্ট্রের ক্যাটাগরিও কি সেরকম, আবার অনুন্নত রাষ্ট্রগুলো তাদের বৈশিষ্ট্যগুলো ওইরকম, যে তাদের সামরিক শক্তি তেমন নাই, অর্থনৈতিক শক্তি নাই, দরিদ্র সেখানে রয়েছে। তো এই ধরনের একটা যে ক্যাটাগরি করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেটা নিয়ে কিন্তু এত আলোচনা হয় না। কিন্তু আপনি যখন ক্যাটাগরিটা করবেন মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে নিচু করে, তখনই সেইখানে প্রবলেম তৈরি হয়। কারণ আপনি বলতে পারেন যে ভাই তুমি একটু পিছিয়ে আসো, কারণ তোমার এই ল্যাকিংসগুলো, তুমি আমার থেকে ১ সেকেন্ড পরে মানে দৌড়ের লাইনটা ক্রস করছো, তার মানে তুমি দ্বিতীয় স্থানে। তখন আমি মেনে নিব অবশ্যই, হ্যাঁ, সে ১ সেকেন্ড আগে গেছে, সে তাহলে বিজয়ী। কিন্তু তুমি কিন্তু বলতে পারো না যে তুমি দ্বিতীয়, মানে তুমি একদম পচা, তোমার কোনো সম্মান নাই, তুমি আমার তুলনায় পড়ো না, আমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি হচ্ছে আমার দাসের সমান। অর্থাৎ এই ধরনের বয়ানগুলো যখন আপনি দিবেন তৃতীয় পক্ষের কাছে, সে কিন্তু কখনো মেনে নেবে না। আসলে সেও দেখবে যে আপনার মতো সেও একজন মানুষ। হয়তো আপনি ১ সেকেন্ড আগে দৌড়ে সামনে আছেন, সে ১ সেকেন্ড পরে, হয়তো পরে রয়েছে, সে আপনাকে এগিয়ে যেতে পারে। তো এইভাবে মানসিকভাবে কিন্তু আমরা কোনোভাবে কাউকে খাটো করাকে মেনে নিতে পারি না। তো একই জিনিসটা কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রেও হয়। তো উগ্র জাতীয়তাবাদ করে কি? উগ্র জাতীয়তাবাদ এই চেতনাটাকেই লালন করে। উগ্র জাতীয়তাবাদ এই চেতনাটাকেই লালন করে, এবং এই চেতনা লালন করছে ইতালি, এই চেতনা লালন করছে তখনকার জার্মানি, এই চেতনা লালন করতেছে বর্তমানে ইসরায়েল। আমরা দেখি ইসরায়েল নিজেকে মনে করে যে তারাই শ্রেষ্ঠ এই অঞ্চলে, ইহুদিরাই শ্রেষ্ঠ, এবং অন্য যারা আরব আছে তারা হচ্ছে, যেটাকে প্রতিটা উগ্র জাতীয়তাবাদীরা বলে যে সাব হিউম্যান। অর্থাৎ ইহুদিরা হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ, জার্মানিরা মনে করতো তারাই পূর্ণাঙ্গ মানুষ, তারপরে ইতালিয়ান যারা, তারাই মনে করি তারাই পূর্ণাঙ্গ মানুষ, অন্য যারা আছে তারা তাদের অধীনস্থ বা সাব হিউম্যান, অপূর্ণাঙ্গ মানুষ, তাদের উপরে প্রভুত্ব করা জায়েজ বা তাদের অধিকার রয়েছে। জার্মানরা মনে করতো যে যারা দুর্বল তাদেরকে মেরে তাদের সম্পদ নিয়ে আমরা বড় হতে পারি। এই আইডিওলজিও সেখানে ছিল, এবং এবং হিটলার এই আইডিওলজি দ্বারা চরমভাবে প্রভাবিত হয়েছিল, এবং তিনি মনে করতো যে দুর্বলদের শোষণ করে বড় হওয়ার মধ্যে কোনো ধরনের শঙ্কিত হওয়ার কিছু নাই, বা কোনো ধরনের অপমান বোধ করার কিছু নাই, কোনোভাবে হেয়মনস্ক হওয়ার কিছু নাই। কারণ ওরা দুর্বল, আমরা সবল, আমরা জাতিগতভাবেই সবল, ওদেরকে শোষণ করার জন্যই আমাদের আগমন হয়েছে পৃথিবীতে। এই একই চেতনাটা ইসরায়েলের সবাই না, ইসরায়েলের যারা জায়নবাদী, আসলে লিকুদ পার্টির যারা জায়নবাদী সমর্থক, তারা আসলে করে, তারা অন্য আরবদের মনে করে দেয় এরা সাব হিউম্যান, অপূর্ণাঙ্গ মানুষ। একই জিনিস হচ্ছে ইন্ডিয়ায় যারা বিজেপির যারা হিন্দুত্ববাদী আইডিওলজি সমর্থক, যদিও তারা সকল হিন্দুদেরকে ওই গোষ্ঠীতে নিতে চায়, আসলে সকল হিন্দু ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত না।
ওখানে হতে পারে যে ব্রাহ্মণ এবং তার পরবর্তী যে ধাপটা আছে তারাই দেখবেন বিজেপির একদম প্রথম নেতৃত্ব স্থানীয়তে থাকে। এবং তারা ভারতবর্ষে কি করছে, তারা ভারতে এই বিগত 2014 থেকে যখন বিজেপি সরকার ক্ষমতায়, আপনারা দেখবেন ভারতের ভিতরে সাম্প্রদায়িক যে উস্কানির যে প্রবণতা সেটা অনেক 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 গুণ বেড়ে গেছে। যে কোনো মুসলমানকে ধরে মেরে বলতেছে যে সে মুসলমান, সে হচ্ছে গরুর মাংস নিয়ে যাচ্ছিল, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, গির্জা ভাঙা হচ্ছে। হ্যাঁ, বর্তমানে দক্ষিণাত্যের অনেক গির্জা কিন্তু হিন্দুত্ববাদীরা ভেঙে ফেলতেছে। আসলে এরা কেন ভেঙে ফেলে? কারণ হচ্ছে ওই যে বললাম, হিন্দুত্ববাদীরা বা আরএসএস তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে কি, এই ভারতবর্ষে, এই ভূখণ্ডে যেটাকে তারা অখণ্ড ভারত বলে, এই অখণ্ড ভারতের শ্রেষ্ঠ জাত হচ্ছে তারাই হচ্ছে এখানে আদিবাসী, অর্থাৎ হিন্দুরাই এখানে আদিবাসী। তো তারা অন্য সকলের উপর প্রভুত্ব কায়েম করবে, অন্য সকলের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে, অন্য যারা থাকবে তারা তাদের প্রতি মানে আনুগত্য প্রকাশ করবে। এই যে চিন্তা, যেটা হিটলারেরও ছিল, ইসরায়েলিদেরও আছে, বর্তমানে আরএসএস বা মোদি সমর্থক বিজেপিরও আছে। তো এই জিনিসগুলো যখন ডোমেস্টিক্যালি চর্চা হইতে থাকে তখন আমরা জানি যে প্রতিটা রাষ্ট্রের বৈদেশিক নীতি যখন প্রণয়ন হয়, তার নীতি প্রণয়নের ক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক একটা চাপ থাকে। বর্তমান বাংলাদেশের কথাই চিন্তা করেন, যে বাংলাদেশে যখন 5 আগস্টের পরে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার তৈরি হইলো, সে সরকারকে কিন্তু জনগণই এক ধরনের চাপে রেখেছে যে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে, শেখ হাসিনার মতন গোলামির ভিত্তিতে না। শেখ হাসিনা যেমন বলেছিল যে ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে, যদিও শেখ হাসিনা বাংলাদেশের নাম বলেছিল, ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে ভারত সারা জীবন তা মনে রাখবে। হ্যাঁ, ভারত তা মনে রেখেছে। 5 আগস্টের পরে আমরা তা দেখতে পাচ্ছি। ভারতের মিডিয়াগুলো, যেটাকে ভারতের অনেক নাগরিকই বলে থাকে যে গদি মিডিয়া, অর্থাৎ মিডিয়া সাপোর্টেড বাই মোদি রিজিম, যেটাকে তারা বলে গদি মিডিয়া, তারা কিভাবে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। তো এইখানে আপনাদের আরও দুটো ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। যদিও আমাদের মিডিয়াতে মিস ইনফরমেশন শব্দটা ব্যবহার করা হচ্ছে। আসলে মিস ইনফরমেশন কী হয়, যে আপনি একটা তথ্য দিচ্ছেন, ওর মধ্যে ভুল থাকতেই পারে, আপনি জানেন না। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটা দেখি না। ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা মিস ইনফরমেশন নয়, সেটাকে বলা হয় ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন কি? আপনি মিথ্যা খবরটাই ছড়াচ্ছেন, কিন্তু সে ছড়ানোর পিছনে আপনার একটা রাজনৈতিক স্বার্থ আছে, এবং সেই স্বার্থটা কোনো একটা গোষ্ঠীর স্বার্থ, এবং তার জন্য ওই যে মিস ইনফরমেশনটা আপনি ছড়াচ্ছেন, সেটা ছড়ানোর জন্য ওই গোষ্ঠীটা আপনাকে সমর্থন দিচ্ছে, বিভিন্নভাবে ব্যাকআপ দিচ্ছে, এবং আপনিও ওই মিথ্যা খবরটি ছড়িয়ে আপনার নিজের স্বার্থ হাসিল করতেছেন। অর্থাৎ শব্দটা, যে নিউজটা প্রচার করা হচ্ছে সেটা মিথ্যা না, হ্যাঁ সেটা মিথ্যা, কিন্তু সেটা ভুলক্রমে আপনি দেন না, আপনি জেনে শুনে সেই মিথ্যা খবরটা দিতেছেন। এটা হচ্ছে ডিসইনফরমেশন, এবং ভারতে এটাই ছড়ানো হচ্ছে। তো ভারত বাংলাদেশ সম্পর্কে কেন খারাপ হচ্ছে? ওই যে বললাম, উগ্র জাতীয়তাবাদ। ভারতের অভ্যন্তরে হিন্দুত্ববাদীরা যেভাবে অন্যকে ছোট করে দেখার মানসিকতা তৈরি করে রেখেছে সমগ্র হিন্দু জনগোষ্ঠীর মধ্যে, বলবো না, তাদের সমর্থক গোষ্ঠীর মধ্যে, তার ফলে তারা মনে করে বাংলাদেশিরা সাবহিউম্যান। আপনি যদি তাদের যে পার্টি প্রধান আছে অমিত শাহ, বা অন্যান্য অনেক আছে যারা হিন্দু মংস, বা বর্তমানে আমরা দেখেছি পার্শ্ববর্তী ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের যে বিজেপির প্রধান, সকলের বয়ান থেকে আমরা কি দেখতে পাই? সকলেই মনে করে যে বাংলাদেশ আসলে কিছুই না, বাংলাদেশ তাদের দাস পর্যায়ে পড়ে। অমিত শাহ যখন বলে যে বাংলাদেশ আজ উইক পোকা, আনন্দবাজার পত্রিকা যখন বারবার ব্যবহার করে যে উইক পোকা বাংলাদেশ উন্নয়নের পথে, এই জিনিসগুলা দ্বারা কি বোঝানো হয়? এই জিনিসগুলো দ্বারা বোঝানো হয় যে ভারত হচ্ছে প্রভু পর্যায়ে, আর বাংলাদেশ হচ্ছে দাস বা গোলাম পর্যায়ে। তা এখন ভারতের হিন্দুত্ববাদী আদর্শের মাইন্ডসেটই যখন হয়ে গেছে যে তারাই প্রভু, তাদের স্বার্থে, তাদের কথার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না, তো সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের ভিতরে যে মাইনরিটি ইস্যুটা, যেটা আসলে অনেকাংশেই মিথ্যা, যদিও কিছু ইনসিডেন্ট ঘটছে কিন্তু অনেকাংশেই মিথ্যা, সেই মিথ্যাটাকে তারা ইচ্ছাকৃতভাবে ডিসইনফর্ম করতেছে সাধারণ ভারতবাসীদেরকে, এবং আন্তর্জাতিক পর্যায়ে
তাদের স্বার্থ হাসিলের জন্য। এবং এইটা একটা বড় কারণ এবং একটা বড় ট্র্যাপ ইন্ডিয়ার জন্য, কারণ ডোমেস্টিক্যালি যে হিন্দুত্ববাদী মেন্টালিটিটা তৈরি হয়েছে তারও একটা প্রভাব ফরেন পলিসি পড়ছে। এবং এইটা কিন্তু অনেক ক্ষেত্রে বিজেপি সরকার চাইলেও হ্যান্ডেল করতে পারতেছে না। অর্থাৎ তারা তাদের সমর্থকদের মাইন্ড বা ব্রেন ওয়াশটা যেভাবে করেছে, তার যে ইম্প্যাক্ট সেটা অনেক ক্ষেত্রে তারাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কারণ তারা তাদের সমর্থকদের নিজেদেরকে প্রভু হিসেবে তৈরি করার জন্য বয়ান দিয়েছে, ওই ধরনের আদর্শ অনুসরণ করার জন্য তাদেরকে তৈরি করেছে। এর ফলে বাংলাদেশিদের তাদের সমর্থকরা, বিজেপির সমর্থকরা, হিন্দুত্ববাদীরা ছোট মনে করে। এবং এইটা একটা বড় কারণ বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের জন্য। আপনারা দেখবেন যে ভারত থেকে বলা যায় পেঁয়াজ না দিলে মরে যাবে, অমুক না দিলে মরে যাবে, পানি আটকায় না দিলে মরে যাবে। তারপরে অনেক কিছু বলা হচ্ছে। বাংলাদেশের যে কোনো আলোচনায় আপনি দেখবেন নিচে যে কমেন্টগুলো, আপনি কমেন্টগুলো পড়লেই বুঝবেন যে তাদের মানসিকতা কি বাংলাদেশের প্রতি, বাংলাদেশিদের প্রতি। যে তারা মনে করে যে এই উপমহাদেশে ভারত হচ্ছে সেরা সেরা সেরা, এবং অন্য যারা আছে তারা হচ্ছে আপনার গোলামের পর্যায়ে, তারা হচ্ছে তাদের গোলাম। এবং তারা যেটা বলবে, অর্থাৎ ভারতীয় ওই হিন্দুত্ববাদী আইডিওলজি ফলোয়ার যারা মনে করেন, তারা যেটা বলবে অন্যদের সকলকে তাই শুনতে হবে। তারা যদি তা না মানেন, তাদেরকে ওই যে লাঠি ছোটা নিয়ে যেভাবে দাঙ্গা সৃষ্টি করে সেভাবে তাদেরকে ঠিক করতে হবে। যেটা আমাদের নিক্কারজনক ঘটনা ঘটছে, যে আমাদের মিশনগুলোতে হামলা চালানো হয়েছে, যেটা বিগত কোনো সালে হয় নাই। এটা কেন হয়েছে? এটা ওই যে ডোমেস্টিক্যালি যে চর্চা করেছে হিন্দুত্ববাদীরা, এই চর্চাটা কিন্তু তারা করছিল তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে, যে তাদের অঞ্চলে যখন এই ধরনের বয়ান তৈরি করবে যে ওই অঞ্চলের যারা মুসলিম তারা আসলে হিন্দুদের জন্যই ক্ষতিকর, হিন্দুদের জন্যই থ্রেট, অর্থাৎ ওই মুসলমান যারা আছে ওই অঞ্চলে তারা কিন্তু বিজেপিকে মোটামুটি ভোট দেয় না, তারা অন্য যারা থাকে যারা আসলে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে তাদেরকে ভোট দেয়। তাদেরকে দমিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের বয়ান অভ্যন্তরীণভাবে কিন্তু প্রচুর চলে। তো তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখলাম যে আমাদের মিশনগুলো আক্রমণ হইতেছে, আমাদের মিশনগুলোর যারা আমাদের ডিপ্লোম্যাট তাদের গায়ে হাত, যেটা আসলে আন্তর্জাতিক আইন বিরোধী একটা অপরাধ, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনে অনেকগুলো ইস্যুর ভিতরে এই উগ্র জাতীয়তাবাদের চর্চা যেটা ভারতে হচ্ছে চরমভাবে, সেটা কিভাবে এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করছে। আমি একটা বিষয়কে আপনাদের ভিতরে বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করলাম। সামনের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব মিস ইনফরমেশন কি এবং ডিসইনফরমেশন কি, এবং ভারতের প্রেক্ষাপটে এটা আসলে কিভাবে ছড়ানো হয়। আপনারা কিন্তু জানেন বর্তমানে একটি সমীক্ষা অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি যে দেশে মিস ইনফরমেশনটা ছড়ানো হয়, আমি বলবো ডিসইনফরমেশন ছড়ানো হয়, সেটা ভারতে। একটা সমীক্ষাই বলে দিচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেন ভারতের অবস্থা কী। এবং বিশেষ করে সত্যি বলতে বাংলাদেশে অনেক মানুষ হয়তো বুঝতে পারে না ভারতীয় মিডিয়ার যারা আছে তারা এতটা মোদিভক্ত, এতটা গণ্ড, এতটা মিথ্যাবাদী হতে পারে। ভারতের অনেকগুলো বড় বড় মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, সেটা আসলে ইন ফিউচার রিসার্চের একটা অংশ হয়ে থাকবে, বাংলাদেশের মানুষদের ভারত সম্পর্কে আরও নতুনভাবে চিন্তা করার বা জানার একটা স্কোপ তৈরি করবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন কেন বাংলাদেশ ভারতের ভিতরে এই উগ্র জাতীয়তাবাদ সম্পর্কের টানাপোড়েন তৈরি করছে। এবং এইটা জানি না কি হয়, কারণ ডোমেস্টিক্যালি যেহেতু বিজেপি সরকার এটা চর্চা করছে, এটা ইন ফিউচারে অন্য কোনো সরকারও যদি ক্ষমতায় আসে ভারতের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে।